আসসালামু আলাইকুম সবাইকে। চিটাগাং ইউনিভার্সিটির বিগত 5 বছরের কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এই ক্লাসে আমরা দেখব যে বিগত 5 বছরে চিটাগাং ইউনিভার্সিটিতে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিরকম অ্যামাউন্টের কোশ্চেন আসছে, কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে এবং আউট সিলেবাস থেকে কিরকম কোশ্চেন আসছে। যেহেতু সিলেবাসে চিটাগাং ইউনিভার্সিটিতে বলা আছে যে তারা ফুল সিলেবাস থেকে কোশ্চেন নিবে, সো আমরা একটু বাস্তবতাটা দেখব যে বিগত 5 বছরে তারা আউট সিলেবাস থেকে বা তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে কিরকম কোশ্চেন করছে। এবং লাস্টলি আমরা দেখব যে এখন এই যে লাস্ট মোমেন্টে তুমি কি কি ম্যাটেরিয়ালগুলো ফলো করবা কেমিস্ট্রিতে ভালো একটা মার্কস পাওয়ার জন্য। তাহলে চলো আমরা প্রথমে দেখি যে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে কয়টা করে কোশ্চেন বিগত 5 বছরে আসছে। সো প্রথমেই তুমি যদি আসো শর্ট সিলেবাসের এখানে 8টা চ্যাপ্টার আছে। সো আমরা যদি প্রথমে তোমার গুণগত রসায়ন চ্যাপ্টারটাতে নজর দিই, তাহলে এখানে বিগত বছর অর্থাৎ 2023 সালে প্রায় 5টা কোশ্চেন আসছে এবং 22 সালে 3টা, 21 সালে 3টা, 20 সালে 6টা এন্ড 19 সালে 4টা। সো গুণগত রসায়ন থেকে তুমি যদি এভারেজ করো 4, 3, 5, 6, তাহলে তুমি মোটামুটি 5 বলতে পারো, 4, 5 এরকম এভারেজ আসে। অর্থাৎ এভারেজে তুমি হিসাব করলে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতি বছর 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু তোমার প্রতি বছরই কি করে আসে। এখন তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার যেই 25 মার্ক সেখানে তুমি অলরেডি 4টা মার্ক পাচ্ছ। কই থেকে? 4টা মার্ক পাচ্ছ এই গুণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে। সো তোমাকে ওইরকম ফোকাসটা কিন্তু এই গুণগত রসায়নে দিতে হবে। সো অন্য চ্যাপ্টারগুলো অবস্থা আমরা একটু দেখি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা, এখান থেকে অনার এভারেজ দেখো 3টার মতো থাকতেছে। তোমার 23 সালে আসছে 3টা, আবার 22 সালে কিন্তু দেখো 5টা, হুট করে অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি। আবার দেখো যে 3টা, 3টা, 2টা। সো ওভারঅল তুমি চিন্তা করে দেখো, এভারেজ করে তুমি 3টার মতো পাবা এবং কোশ্চেনও কিন্তু গুণগত রসায়ন থেকে কম আসছে হিসাবে। গুণগত রসায়নে প্রায় হিসাব করলে এভারেজে প্রায় 20 থেকে 21টা কোশ্চেন আসছে এন্ড এখানে প্রায় 16 থেকে তোমার 17টা এমসিকিউ আসছে। এরপর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের কনসিস্টেন্সিটা খুব ভালো, তোমার 2টা 3টা করে কোশ্চেনই আসে। ঠিক আছে, দেখো 2টা 2টা, এরপর 2টা, 20, 19 সালে আবার 3টা 3টা করে আসছে। সো 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু রাসায়নিক পরিবর্তন থেকে বিগত 5 বছরে আসছে। এরপর কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে 2023 সালে কোনো কোশ্চেনই আসে নাই। 2023 সালে, তার আগের বছরে 2টা আসছিল, তার আগের বছর আবার কোনো সালে আসে নাই, তারপরে আবার 2টা এবং তারপরে আবার আসে নাই। সুন্দর একটা প্যাটার্ন হয়েছে এখানে, তাই না? যে প্রথমে আসে নাই, তারপরে 2টা আসে নাই, 2টা আসে নাই, 2টা এইভাবে হচ্ছে। তাহলে এবার কোনটা পড়ছে দেখো তো? 2টার পড়ছে, তাই না? এমন কিছুই না, আমরা খালি দেখতেছি কিরকম কোশ্চেন আসছে। এবং তুমি চিন্তা করলে বিগত 5 বছরে 4টা কোশ্চেন আসছে, তার মানে এবছর হয়তো 1টা বা 2টা কোশ্চেন আসতে পারে। এরপর পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে দেখো 2টা এবং আগের বছরগুলোতে প্রায় 4টা 4টা, এবার 2টা, তারপরে 4টা। অর্থাৎ এভারেজে তুমি 2 আর 4 এর এভারেজ বলতে পারো 3, তার মানে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু নরমালি আসে। এবং এটাও কিন্তু মোটামুটি তুমি দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আর পরিবেশ রসায়নের কোশ্চেন অ্যামাউন্ট কিন্তু পুরোপুরি সেম বিগত 5 বছর। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় সিমিলার অ্যামাউন্টের কোশ্চেন আসতেছে। মাইটি জৈব যৌগ, একটু সংখ্যাটা দেখো, 7টা 7টা 7টা। বিগত 3 বছর কনসিস্টেন্টলি এভারেজে 7টা করে কোশ্চেন আসতেছে এবং 2019 সালে কিন্তু 8টা কোশ্চেনও আসছিল। তাহলে তুমি দেখো, তুমি একদম শিওর যে জৈব যৌগ থেকে তুমি 7 থেকে 8টা মার্কস পাবাই। জৈব যৌগ থেকে 7 থেকে 8টা মার্কস পাবাই এবং সেজন্য তোমাকে কি কি জিনিস ফলো করতে হবে সেটা ভাইয়া বলবো, কোনো টেনশনের এখানে কিছু নাই। ঠিক আছে, জৈব যৌগ মোটামুটি তোমার থিওরিটিক্যাল পার্ট থেকে আসে, অনেক বেশি ডিপ রিঅ্যাকশন থেকে আসে না, তো ভয় পাওয়ার এখানে কিছু নাই। এরপর পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকেও কিন্তু প্রায় এভারেজে 4টা কোশ্চেন আসে। তুমি দেখো 5টা বলো, 3টা বলো, আবার 6টা, 4টা, 5টা। সো আমি 4, 5, 6 এর এভারেজে বলতেছি যে 4টা করে কোশ্চেন কিন্তু মোটামুটি প্রত্যেকটা বছরই আসে। এবং লাস্ট তড়িৎ রসায়ন, এবং এইটা মোটামুটি তোমরা সবাই যারা অ্যানালাইসিস করো না হুট করে অবাক হয়ে যাবা যে দেখো 23 সালে কোনো কোশ্চেনই আসে নাই এবং প্রত্যেকটা বছর একটা 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 করে কোশ্চেন আসছে। তার মানে অ্যামাউন্টটা কিন্তু অনেক কম, অনেক কম। সো ওভারঅল এই যে 4টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা তুমি বুঝতে পারতেছো? সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমার জৈব যৌগ, কারণ তোমার জৈব যৌগ 25টা এমসিকিউর মধ্যে একাই 7 থেকে 8টা এমসিকিউ কভার করবে। তাহলে জৈব যৌগে আমি যদি 7টা এমসিকিউ বাদ দিই তাহলে বাকি থাকতেছে আরো 18টা এমসিকিউ। সেই 18টা এমসিকিউর মধ্যে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে তোমার 4 থেকে 5টা এমসিকিউ আসবে। তাহলে সেই 18টা থেকে আরো 4টা এমসিকিউ বাদ দাও, কটা থাকে? 14টা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমার আরো 3টা কোশ্চেন আসবে, কত থাকে? আর 11টা। রাসায়নিক পরিবর্তন থেকে তুমি 2টা কোশ্চেন ধরো এভারেজে, তাহলে তোমার কোশ্চেন থাকে আর 9টা। তার মধ্যে কর্মমুখী থেকে তুমি একটা কোশ্চেন ধরো, পরিবেশ থেকে তুমি আরো 3 থেকে 4টা কোশ্চেন ধরো
অ্যান্ড তোমার পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এগুলা থেকে বাকি আর 2 থেকে 3টা কোশ্চেন তুমি ধরো। তাহলে ওভারঅল তুমি দেখতেছো যে তোমার কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে। ঠিক আছে, এখন তুমি কি পড়বা? সিওর কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে আমি যে জিনিসটা দেখলাম যে খুব বেশি ডিপ কনসেপ্ট থেকে যে প্রশ্ন আসছে এরকম না, কিন্তু যে একটা টপিকে অনেক ডিপে গিয়ে তোমাকে ঘোরায় প্যাচে এমসিকিউ দিচ্ছে এরকম না, ডিরেক্ট মুখে মুখে করা যায় থিওরিটিক্যাল এমসিকিউ দিচ্ছে। আবার তোমার দেখা যাচ্ছে যে বইয়ের লাইনে হুবহু তুলে দিচ্ছে, এবং বইয়ের লাইন থেকে এমসিকিউ আসার হারটা কিন্তু অনেক বেশি। তুমি চিন্তা করে দেখো, সংক্রান্ত থেকে তোমার বিগত বছর কোনো কোশ্চেনই আসে নাই, তার আগের বছরে একটা কোশ্চেন আসছে পুরো 3 থেকে 4 সেট মিলে, তার আগের বছরে একটা কোশ্চেন আসছে, তাহলে সংক্রান্ত বের করতে হয় এবং এরকম কনসেপ্টের প্রশ্ন দিচ্ছে না। কিন্তু দেখো কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, কোন অ্যাসিডের শক্তি বেশি, কোনটা তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টির দায়ী, কোনটা তোমার হচ্ছে জেড এর ভ্যালু কম বেশি, এরকম কোশ্চেন কিন্তু আসতেছে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসতেছে। ঠিক আছে, তো চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি আমি যাই, যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে কোন জায়গাগুলোতে বেশি কোশ্চেন আসতেছে, গুণগত রসায়ন চ্যাপ্টারটাতে তোমার আইসো রিলেটেড যত জিনিসপাতিগুলো আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, বিভিন্ন কণিকা সংক্রান্ত, বিভিন্ন তোমার হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া থেকেও কোশ্চেন একটা দুইটা আসছে। ঠিক আছে, এবং এরপর আয়ন শনাক্তকরণ শিখা পরীক্ষা এই পার্টটা থেকে কোশ্চেন আসতেছে। আয়ন শনাক্তকরণ শিখা পরীক্ষা পার্টটা থেকে কোশ্চেন তারা দিচ্ছে, এবং তারপর হচ্ছে তোমার দ্রাব্যতা। ঠিক আছে, এন্ড মডেল থেকে কোশ্চেন আসে না বললেই চলে, এবং 3টা নীতি আছে, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলের বর্জন নীতি। তাহলে তুমি একটু মিলায় নাও কি কি থেকে কোশ্চেন আসতেছে। আইসো রিলেটেড টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট গুণগত রসায়নের জন্য, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো। আইসো রিলেটেড টপিক কি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, এইগুলা। এরপর হচ্ছে আয়ন শনাক্তকরণ শিখা পরীক্ষা থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসতেছে। এরপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং 3টা যে নীতি আছে, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, আউফবাউয়ের নীতি, এটা তুমি হচ্ছে একটু ভালো মতো দেখবা। এবং সাইড টপিক হিসেবে আর কি কি আছে, বর্ণালী আছে, পরমাণুর মডেল আছে, এই 2টা টপিক হচ্ছে তুমি তারপরে দেখলা, বাট গুরুত্বের ভিত্তিতে ওই টপিকগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসতেছে। কথা বুঝতে পারছি। আসো এরপরে মোলের পর্যায়বৃত্ত ধর্ম। এখান থেকে কোশ্চেন কই থেকে আসছে জানো? এখান থেকে কোশ্চেন আসতেছে যে বিভিন্ন অক্সাইডের ধর্ম, কোনটা অম্লীয় অক্সাইড তৈরি করতেছে, কোনটা ক্ষারীয় অক্সাইড তৈরি করতেছে, কোনটা সুপার অক্সাইড, মানে অক্সাইড জাতীয় জিনিস থেকে কোশ্চেন অনেক বেশি আসতেছে। সো অক্সাইডের ধর্মগুলা, কখন অক্সাইড কেমন হবে, এটা খুব ভালো মতো পড়ে যাবা, প্রথম কথা হচ্ছে এটা। এবং এরপরে বাকি যে বেসিক কনসেপ্টগুলা কি কি আছে, আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পোলারিটি, পোলারায়ন। এই যে তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা, এটা হচ্ছে তোমার জন্য সেকেন্ড গুরুত্বপূর্ণ। এবং থার্ড গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বিভিন্ন ব্লকের যে ধর্মাবলীগুলো আছে, এস ব্লকের ধর্ম, পি ব্লকের ধর্ম বৈশিষ্ট্য, ডি ব্লকের ধর্ম বৈশিষ্ট্য, এফ ব্লকের ধর্ম বৈশিষ্ট্য। এইটা তাহলে প্রথমে কি বললাম, প্রথমে তোমাকে বললাম যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম টপিকে অক্সাইড রিলেটেড টপিক থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসতেছে। এরপর হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমার ভালো অ্যামাউন্ট কোশ্চেন আসতেছে। এবং তারপরে তুমি দেখবে হচ্ছে বিভিন্ন ব্লকের ধর্ম, আর কি বাকি থাকে, বিভিন্ন বন্ধন, সংকরায়ন এবং হচ্ছে জটিল আর রঙিন যৌগ থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। ঠিক আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে দেখবা যে চিটাঙে বারবার এটা কোশ্চেন আসতেছে যে নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে, নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে। ঠিক আছে, এবং তোমরা সবাই জানো অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। সো রঙিন যৌগ এবং হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অক্সাইডের ধর্মাবলী, বিভিন্ন ব্লকের ধর্ম, এই জিনিসগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সাইড টপিক হিসেবে বিভিন্ন বন্ধন যেই পার্টটা আছে সেটা তুমি একটু একবার করে দেখে নিবা। ঠিক আছে, এই গেল হচ্ছে এটা। এরপর আসো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে পিএইচ, 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 পিএইচ এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, পিএইচ টপিকটা থেকে কোশ্চেন আসবে, পিএইচ টপিকটা থেকে কোশ্চেন আসবে। সো পিএইচ এর ম্যাথগুলো হ্যান্ড ক্যালকুলেশন করে কিভাবে করবা, খুব বেশি আহামরি অনেক ডিপ ক্যালকুলেশন দিবে এরকম না কিন্তু, বাট হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের ক্লাস দিয়ে রাখছি, ক্লাস করে আসো, তোমার পিএইচ ম্যাথে আটকানোর কোনো সুযোগ নাই। সো পিএইচ তোমাকে জ্যাম নেই দিক, তুমি পারবা। সো এটা না কোনো প্যারা নেই, পিএইচ এর ম্যাথ কিন্তু আসবে। ঠিক আছে, পিএইচ থেকে আমি এভারেজ দেখছি প্রতি বছর কোশ্চেন আসছেই, তো সেইখান থেকেই বলতেছি যে পিএইচ থেকে কোশ্চেন তারা একটা দিয়ে দিবে। এবং এর বাইরে কি আছে, লাসাতেলিয়ার, কেপিকেসি, বাফার, তাই তো এই জিনিসগুলো একটু দেখবা, লাসাতেলিয়ার, কেপিকেসি এবং বাফার, বাট পিএইচ যেন কোনোভাবে কি না হয়, মিস না যায়। এবং আরো কি কি আছে, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার নির্দেশক যে পার্টটা আছে এগুলো কিন্তু একটু করে দেখবা। এরপর হচ্ছে কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে তোমার কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট জানো, এখানে কোশ্চেন আসতেছে, আমি দেখলাম যে প্রিজারভেটিভস এইসব জায়গা থেকে কোশ্চেন না আসা, কোশ্চেন আসছে তোমার হচ্ছে বিভিন্ন জেলি থেকে,
ঠিক আছে, এই পার্টগুলো থেকে কোশ্চেন আসতেছে। তার মানে লাস্টের যে পার্টটা লিপস্টিক তৈরি, তারপর তোমার হচ্ছে ফোম, তারপর তোমার হচ্ছে শেভিং ক্রিম, এই যে টাইপের জিনিসপাতিগুলো থেকে কোশ্চেন আসতেছে। বাট তোমার হচ্ছে কোশ্চেন আসার চান্সেস কিন্তু কম। গত বছর আসেনি, আসলে সর্বোচ্চ একটা কোশ্চেন আসবে, এবং এটার জন্য তোমার হচ্ছে দেখলাম যে মেইন বইয়ের বাইরে থেকে একটা দুটো কোশ্চেন আসছে। সো যদি মেইন বইয়ের বাইরে থেকে আসে সেটা আসলে ব্যাড লাক, ঠিক আছে, তুমিও পারবে না, অনেকেই পারবে না। বাট আমি তোমাকে সাজেশন দেবো একটাই, তুমি একটু মেইন বুকটা পড়ে যাও, তাইলেই এনাফ, ঠিক আছে, খুব বেশি বাইরে যাওয়ার দরকার নেই। এরপর হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের থিওরি পার্ট থেকে কোশ্চেন আসতেছে, পরিবেশ রসায়নে ম্যাথও আসতেছে সমান সমান, ঠিক আছে, থিওরি পার্টটা একটু বেশি আসতেছে, ম্যাথ আসতেছে। থিওরি পার্টের মধ্যে কই কি ভাইয়া, ওই যে গ্যাসের সূত্রের পরে যে একটা থিওরি পার্ট শুরু হয়, অ্যাসিড বৃষ্টি, তারপরে অ্যাসিড ক্ষারের যে থিওরি, লুইসের মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ, আর্হেনিয়াসের মতবাদ, ঠিক আছে, বিভিন্ন গ্যাসীয় দূষক নিয়ে আলোচনা করা আছে, পানির যে বিশুদ্ধতার মানদণ্ড, পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। অর্থাৎ পরিবেশ রসায়নের থিওরিটিক্যাল পার্টটা খুব ভালো মতো পড়বা, এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে, ঠিক আছে। এবং এরপর তুমি হচ্ছে গ্যাসের সূত্রের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো বারবার রিভাইজ করে যাবা। অলরেডি তুমি কোনো না কোনো জায়গায় এগুলো নিয়ে পরীক্ষা দিছো, তুমি জানো কেমনে ম্যাথ করতে হয়। সো অনেক বেশি ডিপে এখন তোমার এই লাস্ট 5 থেকে 7 দিনে পড়ার মতো সময় না। এখন তুমি জাস্ট খালি এগুলো কি করে যাবা, রিভাইজ করে যাবা, এবং থিওরিটিক্যাল পড়াগুলো একটু ভালো মতো দেখা যাবা, কারণ এগুলাই কিন্তু আসবে। হ্যাঁ, জৈব যৌগ, জৈব যৌগ থেকে কি আসতেছে জানো? জৈব যৌগ থেকে দেখলাম যে ভাই অন্য জায়গায় কি হয়, মেডিকেলেও কিন্তু বিক্রিয়া আসে। আচ্ছা এইটা বলতে, এটা তৈরি হয় কোন বিক্রিয়ায়, ওইটা তৈরি হয় কোন বিক্রিয়ায়, এটা সন্তকণ কি। এখানে কি কোশ্চেন আসতেছে জানো? এখানে কোশ্চেন আসতেছে যে ইথিনের সংকরায়ন কি, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, কোনটা গ্রিগনাট বিকারক, কোনটা লুকাস বিকারক, এই টাইপের কোশ্চেন আসতেছে। তার মানে এখানে বিক্রিয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মেইন বইয়ের লাইনটা একটু পড়ে যাওয়া। কোনখানে বন্ধনের বিভাজন হলে তোমার হচ্ছে মুক্তমূলক তৈরি হচ্ছে, কোনখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোয়ানায়ন তৈরি হচ্ছে, কোনটা ডিগ্রি বেশি, কোনটা ডিগ্রি কম, এইরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসতেছে। তাহলে তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে জৈব যৌগে তোমার হচ্ছে মেইন বইটা একবার করে রিভাইজ দেওয়া যাওয়া। কারণ জৈব যৌগে তুমি মেইন বই রিভাইজ দিলে তোমার ওই যে প্রত্যেকটা লাইন বাই লাইন থিওরিটা কভার হবে। দাগানো লাইনগুলো পড়লে তোমার থিওরি পার্টটা কভার হবে, এন্ড থিওরি পার্টটা কভার হইলে তুমি দেখা গেছে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করতে পারবা। এন্ড এর বাইরে তুমি হচ্ছে বিক্রিয়ার প্রিপারেশন নিবা না? অবশ্যই নিবা। বাট তুমি যদি জাস্ট বিক্রিয়া পার্টটা পড়ে যা চিন্তা করো যে তুমি চিরাং ইউনিভার্সিটি কমন পাবা, তাহলে তুমি অনেকগুলো কোশ্চেনই পারতেছো না। কারণ কোশ্চেন আসবে থিওরিটিক্যাল পার্ট থেকে, এবং এগুলো কিন্তু ইজি, অনেক বেশি কঠিন না। যে তোমার হচ্ছে হাকেল নিয়ম বলো, তারপরে ইলেকট্রোফাইলের কনসেপ্ট, নিউক্লিওফাইলের কনসেপ্ট, কার্বোক্যাটায়ন, কার্বোয়ানন, এগুলো কিন্তু অনেক বেশি কঠিন না। জাস্ট তোমার যদি একবার মেইন বই আগে পড়া থাকে, তুমি এখন জাস্ট খালি একবার চোখ বুলাই যাও। মেইন বইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্গানিকের জন্য না, পুরা চ্যাপ্টার এখানে যতগুলো আছে সবগুলাই কিন্তু মেইন বই থেকে হুবহু লাইন তুলে দিয়ে রাখছে, ঠিক আছে। আইন শনাক্তকরণ বলো, ওগুলো মেন বই থেকে আসছে, এমন না যে বইয়ের বাইরে থেকে আসছে, সবকিছু মেন বই থেকে আসছে। সো যদি যদি তোমার আগে কখনো মেন বই পড়া না থাকে, এখন তো আর এই মুহূর্তে এসে তোমাকে বলতে পারবো না তুমি মেন বই পড়ো। আর যদি দেখানো লাইন থাকে তুমি জাস্ট একবার চোখ বুলায় যাও। আর যাদের একবার পড়া আছে তারা খুব ভালো মতো চোখ বুলায় যাও, কারণ মেন বই থেকে কিন্তু তুমি কমন পাবা, ঠিক আছে। এন্ড অর্গানিকের ক্ষেত্রে কিন্তু ওই যে খুব বেশি বিগ প্রিপারেশন নিও না, অনেক গভীর প্রিপারেশন নিও না। দেখবা কোশ্চেন আসছে সিলি, তখন কিন্তু হচ্ছে ভুল করবা যে আচ্ছা এত কেন পড়লাম, কোশ্চেন তো আসলো এগুলো তো ইজি পারতাম, তাই না। সো প্রত্যেকটা রিঅ্যাকশন একবার দুবার করে দেখে যাবা। অনেক বেশি তোমার হচ্ছে এফোর্ট দেওয়া দরকার নাই যে একদম কোশ্চেন খালি অর্গানিকের বিক্রিয়া পড়ছি আর কিছু পড়িনি, এমন যেন না হয়। থিওরি পার্টটা একটু ভালো মতো পড়ে যাও, যে বাংলা শর্ট কোশ্চেন গুলা যেগুলো আছে, আচ্ছা এটাই তোমার হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডে তোমার সংকরায়ন কি হবে, এই টাইপের গুলা, ঠিক আছে, কোনটাকে কি বলে, কোনটাকে কি দ্বারা শনাক্তকরণ করে, এক কথার কোশ্চেন, আচ্ছা এটাকে শনাক্তকরণ করে এটা দিয়ে, এটাকে শনাক্তকরণ করে এটা দিয়ে, ঠিক আছে। রিঅ্যাকশন খুব কম আসে, ঠিক আছে, রিঅ্যাকশন খুব কম আসে। রিঅ্যাকশন কই আসে জানো? রিঅ্যাকশন আসে পরিমাণগত রসায়নে। পরিমাণগত রসায়নে জারণ বিজারণ বিক্রিয়া থেকে কোশ্চেন আসবে। জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কি কি জিনিস আছে? জারণ বিজারণ বিক্রিয়ার আন্ডারে জারক বিজারক টপিকটা আছে, জারণ মান বের করার যে কনসেপ্টটা আছে, প্রতি 1 বছরে একবার করে আসে যে এই যৌগটার জারণ মান বের করো। সো জারণ মানের কনসেপ্টটা দেখা যাবা, ব্যতিক্রমগুলো একবার করে দেখা যাবা, ঠিক আছে। এবং এরপরে নির্দেশকগুলো আছে, নির্দেশকগুলো একটু ভালো মতো দেখা যাবা, ঠিক আছে। এন্ড তারপরে কি যে ভাই পরিমাণগত রসায়ন থেকেই ম্যাথ আসবে। ম্যাথ আসলে এই পরিমাণগত রসায়ন টপিকটা থেকে, চ্যাপ্টারটা থেকে ম্যাথ আসবে। সো ম্যাথের জন্য পরিমাণগত রসায়নের প্রত্যেকটা জিনিস, ঘনমাত্রার যে ফর্মুলাগুলো আছে, তারপর হচ্ছে তোমার মোলারিটির যেই কনসেপ্টগুলো আছে, মোলালিটি, নরমালিটি, এগুলো খুব ভালো মতো দেখা যাবা। এবং এরপর খুবই ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল পার্টের মধ্যে তোমার কোনটা প্রাথমিক প্রমাণ দ্রবণ, কোনটা সেকেন্ডারি তোমার হচ্ছে সলিউশন বা সেকেন্ডারি দ্রবণ, সেকেন্ডারি পদার্থ, এই জিনিসগুলো কিন্তু ভালো মতো দেখা যাবা। জারক বিজারকের কনসেপ্ট, জারণ বিজারণ বিক্রিয়া কখন হচ্ছে, এগুলো একটু ভালো করে দেখা যাবা, কারণ এখান থেকে বারবার করে প্রশ্ন কিন্তু আসতেছে যে কোনটা জারণ বিক্রিয়া, কোন জায়গায় তোমার হচ্ছে কোনটা জারক, কোনটা বিজারক, কোথায় জারণ মান কমছে, এটা জারণ মান বের করো, এরকম কোশ্চেন কিন্তু
আসতেছে এবং ম্যাথের যেই পার্টটা আছে ম্যাথের পার্টটা ভালো করে যাবে, কারণ ম্যাথ আসলে এই পরিমাণগত রসায়ন থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং তড়িৎ রসায়নে তোমার আমি বলবো কি, তড়িৎ রসায়নে তুমি জাস্ট একটা বার মেইন বইটা রিভাইজ দিয়ে যাও, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? দেন তুমি কোশ্চেনটা সলভ করো, আর কিচ্ছু লাগবে না, তুমি একটা বার জাস্ট মেইন বইটার দাগানো লাইনগুলো একটু দেখা যাও, ঠিক আছে? সো ওভারঅল আমি যা দেখলাম যে এই যে তোমার যতগুলো চ্যাপ্টারই আছে এগুলার যার মেইন বই অনেক ভালো আয়ত্ত আছে না কেমিস্ট্রিতে, সে দেখবা চিটাগাং ইউনিভার্সিটিতে অনেক ভালো করবে, এখন কেউ আছে যে না মেইন বই না পড়েই প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয়েছে ও এখন সবই পারে, সেটা আলাদা বিষয়, বাট সবার কিন্তু একরকম না। সো যাদের মেইন বইয়ের ভালো আয়ত্ত আছে তারা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে অনেক ভালো করবা। সো এই গেল শর্ট সিলেবাস। এবার একটু আমাদের শর্ট সিলেবাসের বাইরে যাইতে দেখি, দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, সেখান থেকে 2023 সালে ইন্টারেস্টিংলি দুইটা কোয়েশ্চেন আসছে, কিছু বুঝতেছো? দুইটা কোয়েশ্চেন আসছে, যেখানে আমাদের তড়িৎ রসায়ন থেকে কোনো কোয়েশ্চেনই আসে নাই, সেখানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে দুইটা কোয়েশ্চেন আসছে। যদিও কমন কোয়েশ্চেন একদম বই থেকে তুলে দিছে, বাট দুইটা কোয়েশ্চেন কিন্তু আসছে। তো তুমি জানো না যে এই বছর অর্থনৈতিক রসায়ন থেকে তুলে দিবে কিনা? দেখো এখানে 23 সালে কোনো কোয়েশ্চেন নাই, 22 সালে আসছিল, প্রতি বছরের আগে দেখো একটা একটা করে আসতো, প্রতি বছর একটা করে আসতো, ঠিক আছে? এন্ড তোমার এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটার জন্য মেইন বই আর অনুশীলনী যথেষ্ট, মেইন বই আর অনুশীলনী যথেষ্ট, আর কিচ্ছু পড়া লাগবে না। বা শুধু যদি মেইন বইটাও ভালো মতো আয়ত্তে থাকে, তুমি অ্যান্সার করতে পারবা যেটাই আসো, ঠিক আছে? আর অর্থনৈতিক রসায়নের মধ্যে সব পড়তে হবে না। অর্থনৈতিক রসায়নের মধ্যে কি পড়বা ভাই, এটা একটু বলে দিই, যে অর্থনৈতিক রসায়নের মধ্যে তুমি হচ্ছে সংকেতগুলা, যে কোনটার সংকেত কি, তোমার হচ্ছে কোনটা ইউরিয়ার সংকেত, কোনটা সিমেন্টে ব্যবহার করা হয়, কোনটা কাঁচে ব্যবহার করা হয়, এই টাইপের যে জিনিসগুলো আছে, তারপরে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি, সংযুক্তি কি, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়ে যাবে। অর্থাৎ সংকেত থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতেছে। তাহলে ওভারঅল দেখো শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু একটা বা দুইটা কোশ্চেন চলে আসতে পারে, বাট তোমার মেইন টার্গেট থাকবে ওই যে এই একটা বা দুইটা কিন্তু মেইন টার্গেট না, মেইন টার্গেট হচ্ছে বাকি যে 23 মার্ক আছে সেখানে, এবং সেটার জন্য তোমাকে কি কি ম্যাটেরিয়ালস ফলো করতে হবে। ভাই আমি প্রথমেই এখানে বলবো যে কি, এতক্ষণ ধরে বারবার বলতেছি যে ভাই তোমাকে মেইন বুক পড়তে হবে চিটাগাং ইউনিভার্সিটির কমনের জন্য। যাদের মেইন বুক আয়ত্তে আছে তারা অনেক ভালো করবা, ভাইয়ের কথাটা এসে মিলাই নিও যে তুমি অনেক ভালো করবা। তোমার যদি মেইন বুকটা আয়ত্তে থাকে, তুমি আমার কথাটা আইসা হচ্ছে এক্সাম শেষে মিলাই নিও যে মিলছে কিনা। এরপর আসো যে ভাইয়া এছাড়া তারপরে কি করব, অনুশীলনটা তোমার উপর। যদি তোমার বাকি কিছু পড়ার পরে সময় থাকে, কিছুক্ষণ সময় থাকে বা আগে পড়া থাকে, তাহলে তুমি একবার রিভাইজ দিয়ে যাও, ঠিক আছে? একেবারে ফেলে যাও না, একবার রিভাইজ দিয়ে যাও। যদি 4টা কোশ্চেনও পুরাপুরি আর তোমার অনুশীলন থেকে আসে, ওই 4টা কোশ্চেন তো কমন, তাই না? আচ্ছা, যদি সময় থাকে অপশনাল, এন্ড দেন মাস্ট কোনটা, মেইন বইয়ের পরে তুমি চাইলে সময় না থাকলে ডিরেক্টলি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এন্ড চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভে চলে যাবা, ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়ালস ফলোর মধ্যে মেইন বইটা মাস্ট, মেইন বইয়ের দাগানো লাইনগুলো অবশ্যই মাস্ট দেখে যেতে হবে, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। অ্যান্ড ম্যাথমেটিক্যাল কোশ্চেনের জন্য এই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলেই হবে, অনেক বেশি প্র্যাকটিস করার দরকার নেই যে বাইরে থেকে আরো প্র্যাকটিস করতে হবে না কিনা, নো, ঠিক আছে? অ্যান্ড এইটাই কিন্তু আলটিমেটলি কি তোমার হচ্ছে ফাইনাল, লাস্টলি তোমাকে এটা দেখতে হবে। সো শুরুটা করবা মেইন বুক দিয়ে, স্টার্ট করবা মেইন বুক দিয়ে, যদি সময় থাকে অনুশীলনী দেখবা, এন্ড ফাইনাল শেষ করবা কি ভাইয়া, ফাইনাল শেষ করবা হচ্ছে কোশ্চেন ব্যাংক দিয়ে, সেখানে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা আগে করবা, আর লাস্ট ফিনিশিং দেবা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেনগুলা করে। তাহলে ওভারঅল আশা করি তুমি বুঝতে পারতেছো যে তোমাকে কোন চ্যাপ্টারে কোন জায়গাগুলো বেশি ফোকাস দিতে হবে, কোন জায়গাগুলো জাস্ট মোডারেটলি দেখে যেতে হবে, এবং তোমার কি কি ম্যাটেরিয়ালসগুলো ফলো করতে হবে, কোন চ্যাপ্টারে কিরকম কোশ্চেন আসবে সেই আইডিয়াটা তুমি অলরেডি পেয়ে গেছো। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমরা নিজেরা করতাম, ঠিক আছে? তোমাদের তো ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এগুলো নিজেরা করলে আরো ভালো জানতা না। এই যে আজকে এই কাজটা যে আমি অ্যানালিসিস করলাম, এই কাজটা যদি তুমি করতা, তাহলে তোমার এখন মাথার মধ্যে ঘুরতে, আচ্ছা ওই চ্যাপ্টার থেকে ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, তুমি পড়তে যাইতা, তখন তোমার ওই জিনিসগুলো চোখে ভাসতো, তোমার মাথায় আসতো, তাই তো? সো যাই হোক, এত সময় তো সবাই পায় না, তাই তোমাদের ভিডিও দেওয়া। তাই তোমাদের এই হইলো চিটাগাং ইউনিভার্সিটির লাস্ট 5 বছরের কোশ্চেন ব্যাংকের ওভারঅল আইডিয়া। তুমি নেক্সট কয়েকদিনে কি করবা সেই কথাবার্তা, তুমি কিভাবে কেমিস্ট্রির জন্য প্রিপারেশন দিবা, এবং কেমিস্ট্রিতে তোমাকে আমি কি বললাম, কোশ্চেন ব্যাংক এন্ড মেইন বুকটা আয়ত্তে থাকলে তুমি 21 থেকে 22-23 মার্ক কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।